তালে জয়ে ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কোনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাই থেকে 3 গোলে হারালো ব্রাজিল সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা অব্যাহত। ইসরায়েলের 24 ঘন্টায় অন্তত 47 জন নিহত, আহত প্রায় 100। চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা। চাপের মুখে সমঝোতায় পৌঁছেছে তেহরান। দাবি ট্রাম্পের নির্ধারিত 60 দিনের মধ্যে কোনো অর্থ না দেওয়ার হুঁশিয়ারি। হরমুজে জাহাজ চলাচলে ফি সাময়িক মওকুফের ঘোষণা তেহরানের। গাজায় টানা 8 মাস ধরে ইসরায়েলি হামলায় গড়ে প্রতিদিন 31 শিশু নিহত। ইউনিসেফের প্রতিবেদন। উপত্যকায় ফের দখলদারদের হামলা, নিহত 1। পশ্চিম তীরেও চলছে তাণ্ডব। এবং মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার কথা স্বীকার রাশিয়ার। পাল্টা অভিযানের হুঁশিয়ারি ক্রেমলিনের। যুদ্ধবন্ধের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে না ইইউ। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিয়াস কুনিয়ার জোড়া গোলে হাই থেকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের বাকি গোলটা করেছেন ভিনিসিয়াস জুনিয়র। একাদশে 2 পরিবর্তন নিয়ে দল মাঠে নামান কার্লো আনচেলত্তি। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ইগোর থিয়াগোর পরিবর্তে ম্যাথিয়াস কুনিয়া আর রাইট ব্যাকে ইবানেজের পরিবর্তে দানিলো। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে হাই থেকে চাপে রাখে ভিনি রাফিনিয়ারা। 23 মিনিটেই প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। বাম দিক থেকে ভিনিসিয়াসের শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে জড়ান ম্যাথিয়াস কুনিয়া। 37 মিনিটে আবারও ভিনি কুনিয়া ম্যাজিক। রিয়াল তারকার অ্যাসিস্ট থেকে বা পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান কুনিয়া। প্রথমার্ধে আবারও জাল খুঁজে পায় ব্রাজিল। যোগ করার সময়ে মাঝ মাঠ থেকে লুকাস পাকেতার থ্রো পাসে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ ফিনিশিং। ব্যবধান 3-0 করে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে নিজেদের ডিফেন্স সামলে উঠে হাইতি ব্রাজিলকে আর কোনো সুযোগ দেয়নি তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 3-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার আন্তর্জাতিক খবর। যুদ্ধবিরতির ঘোষণার পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার অন্তত 12টি বিমান হামলা চালানো হয়েছে। ছোড়া হয় কামানের গোলাও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত এবং 97 জন আহত হয়েছেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার দক্ষিণ লেবাননের আলী আল তাহের উচ্চভূমি এলাকায় কামানের গোলা ছুড়েছে ইসরায়েলি সেনারা। একই দিনে দক্ষিণ লেবাননে অন্তত 12টি বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মধ্যরাতের পর থেকে ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েল ও লেবাননে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি সমঝোতার কথা জানানোর কয়েক ঘন্টার পর ইসরায়েলের রাষ্ট্রদূত লেইটার এই মন্তব্য করেন। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহ চুক্তিকে সম্মান করে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করলে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করবে ইসরায়েলও। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে দক্ষিণ লেবাননে পাল্টাপাল্টি হামলার খবর আসায় চুক্তির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত জনগণের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। একই সঙ্গে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে কোনো অস্ত্র থাকার বিরোধিতা করে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার উপর জোর দিয়েছেন তিনি। শিউলি রোজা, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট মরিয়া হয়ে ওঠায় চুক্তি সই করলেও ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। আর ট্রাম্পের দাবি চাপের মুখে সমঝোতায় এসেছে ইরান। চূড়ান্ত চুক্তির জন্য নির্ধারিত 60 দিনের আলোচনার সময়সীমা উল্লেখ করে তিনি জানান এই সময়ে 1 পয়সাও পাবে না ইরান। এদিকে সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের জন্য ফি সাময়িকভাবে মওকুফের ঘোষণা দিয়েছে তেহরান।
শান্তি চুক্তি হলেও তেহরান ওয়াশিংটনের টানাপোড়েন কাটছে না, বরং দুদেশের শীর্ষ নেতাদের কথায় সংকট জিয়ে থাকার বার্তা মিলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা আলী খামেনি জানান, মার্কিন প্রেসিডেন্টের মরিয়া চেষ্টায় ইরান চুক্তিতে সই করলেও জাতীয় স্বার্থ রক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে চুক্তিতে আপত্তি থাকলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আশ্বাসে অনুমোদন দিয়েছেন তিনি। সর্বোচ্চ নেতা বিবৃতিতে আরও বলেন, সমঝোতায় সব ধরনের শত্রুতা স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছে। ইরানের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। জবাবে দাবি করেন, যুক্তরাষ্ট্র মরিয়া অবস্থান থেকে আলোচনায় যায়নি, বরং ইরানেই আলোচনায় বসতে বাধ্য হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত চুক্তির জন্য নির্ধারিত 60 দিনের আলোচনার সময়সীমার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সময়ের মধ্যে প্রক্রিয়া চলবে, তবে ইরান কোনো অর্থ পাবে না। চুক্তি অনুযায়ী 30 দিনের মধ্যে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার শর্ত রয়েছে। একই সঙ্গে ইরান পুনর্গঠনে $30,000 কোটি পরিকল্পনা ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় এসেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের জন্য ফি সাময়িকভাবে মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। কর্তৃপক্ষ বলছে, প্রণালী দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে প্রবেশের অন্তত 48 ঘন্টা আগে ট্রানজিট আবেদন জমা দিতে হবে। একই সঙ্গে কিছু এলাকায় মাইন বা বিস্ফোরকের ঝুঁকি থাকায় নিরাপদ যাত্রার জন্য বিশেষ ব্যবস্থা অনুসরণ করতে হবে। শিউলি রোসা, সময় সংবাদ। 2026 সালে ফেব্রুয়ারিতে জেনেভায় বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনা অনমনীয় অবস্থান ও শর্তের বেড়াজালে ব্যর্থ হয়। ওয়াশিংটনের পরমাণু কর্মসূচি বন্ধের চরম চাপ আর তেহরানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনড় দাবির কারণে ভেস্তে যায় কূটনৈতিক প্রচেষ্টা। তবে পাকিস্তানের মধ্যস্থতার পর ঐতিহাসিক চুক্তিতে সই করে দুই দেশ। দীর্ঘ সংঘাতের অর্থনৈতিক ও কৌশলগত মূল বিবেচনায় সমঝোতার সম্মত হয় ওয়াশিংটন তেহরান। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের যে আশঙ্কা করা হচ্ছিল তা রুখতে চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ইরান। তবে মার্কিন চাপ আর ট্রাম্পের অনমনীয় শর্তের কারণে শুরুতেই বড় ধাক্কা খায় আলোচনা। ওয়াশিংটনের দাবি ছিল তেহরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে, পরমাণু স্থাপনা ভেঙে ফেলতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে। সেই সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের চাপ এবং চুক্তি চূড়ান্ত হওয়ার আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে মার্কিন আলোচকদের অস্বীকৃতি বৈঠককে পুরোপুরি ব্যর্থতার দিকে ঠেলে দেয়। জেনেভা বৈঠকে ইরানের পাল্টা প্রস্তাবও মার্কিন অনড় অবস্থানের কাছে মুখ থুবড়ে পড়ে। ইরানের প্রতিনিধি দল 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো ও পরমাণু কর্মসূচি আংশিক সীমিত করার প্রস্তাব দিলেও পুরোপুরি সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি। তেহরানের এই প্রস্তাবকে যথেষ্ট নয় বলে সরাসরি প্রত্যাখ্যান করেন মার্কিন প্রতিনিধিরা। অন্যদিকে ইরান তাদের উপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেলবাহী গোপন জাহাজ বা শ্যাডো ফ্লিটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানালেও দুই পক্ষের মতপার্থক্যগুলো আর দূর করা সম্ভব হয়নি। জেনেভা বৈঠক ব্যর্থ এবং পরবর্তীতে যুদ্ধ শুরু হওয়ার পর নতুন পথ তৈরির চেষ্টা চালায় পাকিস্তান। এপ্রিলে ইসলামাবাদের সেরেনা হোটেলে বসে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের ঐতিহাসিক বৈঠক। তবে দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনা শেষেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় উভয় পক্ষ। যদিও কূটনৈতিক চ্যানেলে দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যায় পাকিস্তান। ইসলামাবাদ বৈঠকের পর হরমুজ প্রণালীতে চরম উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম সব রেকর্ড ছাড়িয়ে যায়, যা মার্কিন অর্থনীতিকেও তীব্র মুদ্রাস্ফীতির ঝুঁকিতে ফেলে। একই সময় মার্কিন নিষেধাজ্ঞা ও সংঘাতের কারণে ইরানের মুদ্রারও পতন ঘটে এবং দেশে অর্থনৈতিক মন্দার শঙ্কা দেখা দেয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন রণতরী ও ঘাঁটির ক্ষয়ক্ষতি পেন্টাগনকে রণক্লান্ত করে তুলেছিল। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল এই যুদ্ধের ফাঁদ থেকে বের হয়ে এশিয়া প্যাসিফিকে চীন ও ইউরোপের ভূরাজনীতিতে মনোযোগ দেয়া। এই বাস্তবতায় পাকিস্তান উভয় পক্ষকে কেউ পরাজিত নয় এমন ফর্মুলা দিলে শেষ পর্যন্ত বরফ গলে। দুই পক্ষই দীর্ঘ সংঘাতের অর্থনৈতিক ও কৌশলগত মূল্য বিবেচনায় সমঝোতার পথে এগোয়। নাদিম মারজান, সময় সংবাদ। শেষ পর্যন্ত কঠোর অবস্থান থেকে সরে এসে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তিনি বলেছিলেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয়, কিন্তু কয়েক মাসের সংঘাতের পর রীতিমতো চাপে পড়েই আলোচনা টেবিলে বসেছেন তিনি। কিন্তু কেন, কোন কোন আশঙ্কায় ট্রাম্প এই চুক্তিতে যেতে বাধ্য হলেন, তা নিয়ে এবারের প্রতিবেদন।
যে দাপট নিয়ে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত সেই দাপট কমিয়ে চুক্তিতে আসতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের পথে এসে দেখা যাচ্ছে আত্মসমর্পণ নয়, বরং সমঝোতাই হয়ে উঠেছে যুদ্ধ বন্ধের মূল পথ। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় চাপে ছিলেন অর্থনৈতিক ঝুঁকি নিয়ে। ইরান হরমুজ প্রণালী ঘিরে তেল সরবরাহে অস্থিরতা তৈরি করে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ার শঙ্কা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল বড় সতর্ক সংকেত, কারণ তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ বাজারে। দ্বিতীয় চাপ আসে সামরিক খরচ ও দীর্ঘ যুদ্ধের ঝুঁকি থেকে। ইরানের সঙ্গে সংঘাত যত বাড়ছিল ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়তে থাকে। ইরান যুদ্ধে সরাসরি সামরিক ও অপারেশনাল খাতে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত প্রায় $2,900 কোটি খরচ হয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দীর্ঘ হলে তা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো ব্যয়বহুল সংঘাতে পরিণত হতে পারত, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। তৃতীয় চাপ ছিল আন্তর্জাতিক মিত্রদের অবস্থান। ইউরোপীয় মিত্ররা চাইছিল দ্রুত উত্তেজনা কমানো হোক, যাতে জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যে ধাক্কা না লাগে। এই কূটনৈতিক চাপও যুক্তরাষ্ট্রকে আলোচনার দিকে ঠেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ আশঙ্কা ছিল ইরানের পাল্টা কৌশল। যুদ্ধ চলতে থাকলে তেহরান শুধু হরমুজ প্রণালী নয়, পুরো অঞ্চলে অস্থিরতা বাড়াতে পারত বলে ধারণা করা হচ্ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মার্কিন ঘাঁটিতে আঘাত হানছিল ইরান। এতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। সব মিলিয়ে ট্রাম্প বুঝতে পারেন যুদ্ধ দীর্ঘ হলে লাভের চেয়ে ক্ষতির অঙ্কই বেশি। অর্থনীতি, জ্বালানি বাজার, সামরিক ব্যয় আর রাজনৈতিক চাপে পড়ে যুদ্ধ বন্ধে ট্রাম্প চুক্তি সই করেছেন বলেই মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার কারণে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে হতাশা দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক বলছেন চুক্তির জেরে মধ্যপ্রাচ্যে অনেকটা কোণঠাসা অবস্থায় দেশটি। অঞ্চলটিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রভাব বিস্তারের স্বপ্নভঙ্গ হয়েছে বলেও মনে করছেন তারা। যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া, ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বৃদ্ধি এবং আঞ্চলিক কূটনীতিতে ইরানের উত্থান, সব মিলিয়ে চাপের মুখে পড়েছেন তিনি। এমনকি নিজ দেশেও তোপের মুখে নেতানিয়াহু। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর সময় ইসরায়েলের লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির নেতৃত্বকে দুর্বল করে দেয়া। প্রায় 4 মাস পর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সামনে আসার পর ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে হতাশা দেখা দিয়েছে, কেননা যুদ্ধের ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটি পুরোপুরি অর্জিত হয়নি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বরং ইরান এখনও তার কৌশলগত সক্ষমতা ধরে রেখেছে এবং আঞ্চলিকভাবে আরও গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন সমঝোতার আরেকটি বড় প্রভাব পড়তে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে। এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মত পার্থক্যের ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সমর্থন থাকায় এই দূরত্বকে অনেকেই কৌশলগত ঝুঁকি হিসেবে দেখছেন। একই সময়ে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রবণতাও ইসরায়েলের উদ্বেগ বাড়িয়েছে। দেশীয় রাজনীতিতেও নেতানিয়াহুর জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। সাম্প্রতিক জনমত জরিপে তার জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে রয়েছে। বিরোধীদের অভিযোগ, একের পর এক সংঘাতে জড়ালেও কোনো সুস্পষ্ট রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেননি নেতানিয়াহু। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের জনপ্রিয়তা বাড়ছে এবং তাকে সম্ভাব্য বিকল্প নেতা হিসেবে দেখা হচ্ছে। তাই আসন্ন নির্বাচন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ইসরায়েলের সামগ্রিক আঞ্চলিক কৌশল নিয়ে। মধ্যপ্রাচ্য গবেষকরা বলছেন গাজা যুদ্ধের পর থেকে সামরিক শক্তির ব্যবহারই দেশটির প্রধান নীতিগত হাতিয়ার হয়ে উঠেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা দেখাচ্ছে কূটনৈতিক প্রক্রিয়াও আঞ্চলিক বাস্তবতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চুক্তির কারণে যদি লেবানন থেকে ইসরায়েলকে সরে যেতে হয় এবং ইরান, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্ককে ঘিরে নতুন আঞ্চলিক সমীকরণ গড়ে ওঠে, তাহলে তার প্রভাব গাজা ও ফিলিস্তিন ভূখণ্ডের ভবিষ্যতের উপরও পড়তে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেম ও সালফিতের উত্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা। ইউনিসেফ জানিয়েছে 8 মাস ধরে ইসরায়েলি গুলিতে বোমা হামলায় গড়ে প্রতিদিন একটি শিশু নিহত হয়েছে।
গাজায় যুদ্ধবিরতির পরও আতঙ্ক কাটছে না ফিলিস্তিনিদের। খান ইউনিসে থামছে না ইসরায়েলি বিমান হামলা, হতাহত হচ্ছেন বেশ কয়েকজন। অধিকৃত পশ্চিম তীরে একদিকে অভিযান দমনপীড়ন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী, আর একদিকে ফিলিস্তিনিদের ওপর হামলা করে যাচ্ছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। বেথলেহেমের উত্তরে আইদা শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী, আর সালফিতের উত্তরে কিফল হারিস গ্রামে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ৮ মাসে গড়ে প্রতিদিন একটি করে শিশু নিহত হয়েছে। এসব শিশু গুলিতে ও বোমা হামলায় নিহত হয়েছেন। ইউনিসেফ বলছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় বেসামরিক মানুষের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে, যার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের ওপর। শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানান চীনের প্রতিনিধি। বলেন, উপত্যকায় ইসরায়েলের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ সম্প্রসারণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। করোনার উৎস নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী গোয়েন্দা প্রধান তুলসী। চীনের ল্যাবে বিপজ্জনক গবেষণায় অর্থায়ন সাবেক মার্কিন চিকিৎসা উপদেষ্টার। মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। একই সঙ্গে পাল্টা সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ক্রেমলিন। এদিকে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের আভাস দেখছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে না ইউরোপীয় ইউনিয়ন। মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, হামলার ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের আভাস দেখছে রাশিয়া। শুক্রবার মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, হোয়াইট হাউসে ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্প কখনোই রাশিয়ার সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা অস্বীকার করেনি, যা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ সংকেত। তবে ল্যাভরভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র রুশ কোম্পানিগুলোকে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে সরিয়ে দিতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে এবং ইউক্রেনের সামরিক খাতকে সহায়তা দিচ্ছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান ট্রাম্প। শুক্রবার সংবাদ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, কিয়েভের প্রতি সমর্থনের কারণে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না ইউরোপীয় ইউনিয়ন। আরও বলেন, রাশিয়া সত্যিকার অর্থে আলোচনায় বসতে চায়, এমন কোনো বিশ্বাসযোগ্য লক্ষ্য এখনো দেখা যায়নি। তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথ খোলা রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, এই সংঘাতের প্রভাব শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নয়, বরং ইউরোপের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূ রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় যুদ্ধ বন্ধের উদ্যোগ আরও জটিল হয়ে পড়ছে। শিউলি রোজা, সময় সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট কারল নাভরোকি। পোলিশ প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকায় ইউক্রেন ইনসার্জেন্ট আর্মি ইউপি এর নামে ইউক্রেনের সেনা ইউনিটের নামকরণে জেলেনস্কির সম্মতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পোল্যান্ডের সিদ্ধান্তকে কৌশলগত ভুল আখ্যা দিয়ে বলেন, জেলেনস্কির কাছ থেকে অর্ডার অব দ্য হোয়াইট ইগল প্রত্যাহার শুধু মস্কোর স্বার্থই এগিয়ে নেবে। তার মতে, ইতিহাসের বিতর্ককে বর্তমান নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে স্থান দেওয়া উচিত নয়। ইউপিএকে ঘিরে পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ রয়েছে। ইউক্রেনে অনেকের কাছে সংগঠনটি সোভিয়েত ইউনিয়ন ও নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াই করার স্বাধীনতাকামী বাহিনী হিসেবে বিবেচিত। তবে পোল্যান্ডের দাবি,
1943 থেকে 1945 সালের ভলহিনিয়া হত্যাকাণ্ডে ইউপিএর সদস্যরা জড়িত ছিল, যেখানে প্রায় 1 লাখ পোলিশ বেসামরিক নাগরিক নিহত হন। পাল্টা সহিংসতায় হাজারো ইউক্রেনীয় প্রাণ হারিয়েছিল। করোনা মহামারীর উৎস নিয়ে এবার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তার দাবি, সাবেক মার্কিন প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি চীনের উহানের ল্যাবে বিপজ্জনক গবেষণায় অর্থায়ন করেছিলেন। শুধু তাই নয়, গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য আড়াল করতে মার্কিন গোয়েন্দা সংস্থার উপর ফাউসি প্রভাব খাটিয়েছিলেন এবং 2024 সালে কংগ্রেসে মিথ্যা বলেছিলেন বলেও অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে চীনের উহানের ল্যাবে চলছিল করোনা ভাইরাস নিয়ে গবেষণা, আর সেই গবেষণাগারে লাখ লাখ ডলারের তহবিল যোগান দিয়েছিলেন খোদ সাবেক মার্কিন প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। বহু গোপন নথি জনসমক্ষে এনে এমন দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। অ্যান্থনি ফাউসি দীর্ঘ 38 বছর ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বা NIAID এর প্রধান ছিলেন। গ্যাবার্ডের অভিযোগ, এই পদে থাকাকালীন ফাউসি বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট এবং ট্রিলিয়ন ডলারের ইউনিভার্সাল ভ্যাকসিন তৈরির উদ্দেশ্যে ভাইরাসের শক্তি বৃদ্ধির বিপজ্জনক গেইন অফ ফাংশন গবেষণায় মদত দেন। পরবর্তীতে এসব কর্মকাণ্ড ঢাকতেই তিনি ভাইরাসের প্রাকৃতিক বা প্রাণী থেকে ছড়ানোর তত্ত্বটি প্রতিষ্ঠা করতে গোয়েন্দাদের ওপর প্রভাব খাটিয়েছিলেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, 2024 সালের জুনে মার্কিন কংগ্রেসের শুনানিতে ফাউসি শপথ নিয়ে মিথ্যা বলেছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি মহামারীর আগে বা পরে ভাইরাস গবেষণা নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছিলেন। তুলসী গ্যাবার্ড এই পুরো ঘটনাকে মার্কিন ডিপ স্টেটের সাজানো ছক বলে আখ্যা দিয়েছেন। 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগেই তৎকালীন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যান্থনি ফাউসিকে আগাম আইনি ক্ষমা দিয়ে গিয়েছিলেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ঘিরে রোম ওয়াশিংটন কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি। সম্প্রতি ইটালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে G7 সম্মেলনে ছবি তোলার জন্য মেলোনি তার কাছে অনুরোধ করেছিলেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া বলে প্রত্যাখ্যান করেন ইটালির প্রধানমন্ত্রী। ট্রাম্পের মন্তব্য অপমানজনক বলে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সফরের বাতিলের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি। Certe cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate. আন্তর্জাতিক সময় আরও থাকছে। মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে 2 সাগরকে যুক্ত করতে থাইল্যান্ডের মেগা প্রকল্প $30 বিলিয়ন প্রকল্পের যৌক্তিকতা নিয়ে মুখোমুখি সরকার ও স্থানীয়রা। কিলারের সঙ্গে তুলনা নিয়ে ট্রাম্পের রসিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনার টেবিলে ভারতের প্রধানমন্ত্রীর কঠোরতা ও দক্ষতা নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প এই উপমা টানলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছেন না নেটিজেনদের সবাই। অনেকের মতে প্রশংসার জন্য হলেও একজন সরকার প্রধানকে কিলারের তুলনা অসম্মানজনক। He looks so nice, he's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to, he's a killer. মোদি দেখতে ফেরেশতার মতো, কিন্তু আলোচনার টেবিলে তিনি কিলার বা হত্যাকারীর মতো কঠিন হৃদয়ের। আলোচনার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোরতা ও দক্ষতা নিয়ে প্রশংসায় এমন রসিকতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। People say he's such a nice man. I said no, he's very tough. He's a tough traitor. ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে হাস্য কৌতুকে মেতে ওঠেন ট্রাম্প। এর মধ্যে আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ সব প্রসঙ্গ। ট্রাম্প জানান, 2 দেশের মধ্যে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি। আলোচনায় আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকটও। ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার বিষয়টি সরাসরি তুলে ধরেন মোদি। বলেন, নাবিকদের নিরাপত্তা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি বাস্তবায়নে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
এদিকে ট্রাম্পের কিলার মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতে এই মন্তব্য নিয়ে চলছে নানা আলোচনা। একদল বলছেন এটি মোদির কূটনৈতিক দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি, আরেক দলের দাবি একজন সরকার প্রধানকে এভাবে কিলার বলা অসম্মানজনক। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই রসিকতা যাই হোক, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। থাইল্যান্ড আবারও সামনে আনছে তাদের সবচেয়ে বড় অবকাঠামো পরিকল্পনাগুলোর একটি ল্যান্ড ব্রিজ প্রজেক্ট। প্রায় $30 বিলিয়ন এই মেগা করিডোর মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে দুই সাগরকে যুক্ত করবে বলে দাবি দেশটির সরকারের। কিন্তু প্রকল্পের যৌক্তিকতা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে সরকার ও স্থানীয়রা। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের রানং উপকূল, ঘন ম্যানগ্রোভ আর জেলেদের নৌকা এখনও এখানে দৈনন্দিন জীবনের অংশ। এই এলাকাতেই প্রস্তাব করা হয়েছে ল্যান্ড ব্রিজ করিডোরের, যা গালফ অফ থাইল্যান্ডকে আন্দামান সাগরের সঙ্গে যুক্ত করবে। দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী এটি মালাক্কা প্রণালীর ওপর চাপ কমিয়ে বিকল্প ট্রান্সশিপমেন্ট রুট তৈরি করবে। কিন্তু স্থানীয় জেলেরা বলছেন প্রকল্প বাস্তবায়িত হলে তাদের জীবিকা হুমকিতে পড়বে। এটি এমন এলাকায় করা হবে যেখান থেকে আমরা সবাই জীবিকা নির্বাহ করি। যদি এ প্রকল্প হয় তাহলে আমরা কোথায় যাব জানি না। থাকার জায়গা হয়তো পাওয়া যাবে, কিন্তু পরিবারের খাবার জোগানের মতো জীবিকা আর থাকবে না। থাই সরকারের হিসেব বলছে প্রায় 1 ট্রিলিয়ন বাত ব্যয়ে তৈরি হবে এই করিডোর, যেখানে থাকবে ডুয়েল পোর্ট, রেল লাইন এবং মাল্টিলেন হাইওয়ে। দাবি করা হচ্ছে এতে 8 থেকে 9 দিন পর্যন্ত শিপিং সময় কমানো সম্ভব। রানং চেম্বার অব কমার্স বলছে এতে প্রায় 2 লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে হোটেল, পরিবহন এবং সার্ভিস সেক্টরেও। প্রকল্পটি সম্পন্ন হলে থাইল্যান্ডের দক্ষিণের 14টি প্রদেশ এবং পূর্বের ইস্টার্ন ইকোনমিক করিডোর থেকে আসা পণ্যগুলো মালয়েশিয়ার মালাক্কা প্রণালী দিয়ে ঘুরে না গিয়ে সরাসরি রানং হয়ে রপ্তানি করা যাবে। তবে প্রকল্প ঘিরে স্থানীয় অর্থনীতির ভিন্ন এক বাস্তবতাও উঠে আসছে। কফি ব্যবসায়ীরা বলছেন প্রকল্পের সম্ভাব্য রিটার্ন ব্যয়ের তুলনায় অনেক কম। তাদের মতে স্থানীয় কৃষি ও ফল উৎপাদন এরই মধ্যে $1 বিলিয়ন অর্থনীতি তৈরি করছে। অতিরিক্ত মেগা প্রকল্পের প্রয়োজন নেই। এদিকে গবেষক ও পরিবেশবিদরা সতর্ক করছেন পরিকল্পিত উন্নয়ন না হলে এটি অব্যবহৃত মেগা স্ট্রাকচারে পরিণত হতে পারে। আজকের বিশ্বে এমন সময় শেষ হয়ে গেছে যখন দেশগুলো শিল্প কারখানা করে জিডিপি বাড়াতো আর প্রাকৃতিক সম্পদ ধ্বংস করত। একবার যা হারিয়ে যায় তা আর ফিরে পাওয়া যায় না। 1 ট্রিলিয়ন বাত ফেরত আসতে 25 বছর লাগবে। অথচ আমার গ্রামের শুধু ডুরিয়ানি বছরে প্রায় $10 বিলিয়ন বাত আয় করে। কোনো কিছু বানাতে হয় না, যা আছে সেটাই যথেষ্ট। পরিবেশবাদীদের প্রধান উদ্বেগ ম্যানগ্রোভ বন, জলাধার এবং স্থানীয় জীববৈচিত্র্যে ধ্বংসের আশঙ্কা নিয়ে। তারা বলছেন জনসম্পৃক্ততা ও পরিবেশগত মূল্যায়ন অনেক ক্ষেত্রেই কাগজে কলমে সীমিত। এই ল্যান্ড ব্রিজ প্রকল্পটি ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে যেন এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এখন স্থানীয় মানুষদের সঙ্গে যে পরামর্শ বা জনসম্পৃক্ততার প্রক্রিয়া চলছে তা আইনি শর্ত পূরণের জন্য অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। বাস্তবে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সচেতনতা এখনো খুবই সীমিত। কৌশলগতভাবে আমাদের ঠিক করতে হবে আঞ্চলিকভাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের শক্তি কি। আমাদের সবকিছু করতে হবে এমন নয়, বা সবচেয়ে বড় হতে হবে এমনও নয়। আমাদের নিজেদের অবস্থান ঠিকভাবে বুঝে কাজ করতে হবে। ভূরাজনৈতিক গবেষকরা বলছেন মালাক্কা প্রণালীর বিকল্প হতে চাওয়া এই ল্যান্ড ব্রিজ এখন একদিকে কৌশলগত স্বপ্ন, অন্যদিকে স্থানীয় বাস্তবতার সঙ্গে সংঘর্ষে দাঁড়িয়ে থাকা এক প্রশ্নবিদ্ধ মেগা প্রকল্প। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের ঝড় তোলা ককরোচ জনতা পার্টি কি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে চায় নাকি বিদ্যমান ব্যবস্থার জবাবদিহি বাড়াতে চায়, এমন প্রশ্নেই সরগরম দেশটির রাজনৈতিক অঙ্গন। তবে নিজেদের রাজনৈতিক দল নয়, বরং ব্যঙ্গভিত্তিক ডিজিটাল জন আন্দোলন ও যুব কণ্ঠের প্ল্যাটফর্ম হিসেবেই তুলে ধরেছে সংগঠনটি।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবির পাশাপাশি সিস্টেম বদলের বার্তা নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরছে এখন ভারতের কথিত জেনজি আন্দোলনের মুখ ককরোচ জনতা পার্টি। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে ঘুরছে। কোথাও পুলিশ আবার কোথাও আরএসএস এর সরাসরি বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। বিক্ষোভ সমাবেশে তাদের সমর্থনেও আবার দেখা গেছে বলিউড অভিনেতা ও পরিচালকদের। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে এসব খণ্ড খণ্ড সভা সমাবেশ শেষে 23 জুন ফের দিল্লির যন্তর মন্তরে বড় সমাবেশ করবে ককরোচ জনতা পার্টি। ভারতের প্রধান বিচারপতির বেকার তরুণদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। সেই ক্ষোভ ও অসন্তোষকে সংগঠিত রাজনৈতিক ভাষায় প্রকাশের উদ্যোগ হিসেবে সামনে আসে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ভাষ্যে এটি তরুণ, শিক্ষার্থী ও কর্মসংস্থানে সংকটে থাকা জনগোষ্ঠীর কণ্ঠ তুলে ধরার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। সিজেপির আন্দোলনের ভাষা ব্যঙ্গাত্মক হলেও দাবি রাখা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কারের ভেতরে থেকেই। তাহলে সিস্টেম বদল বলতে তারা কি বোঝায়? সিজেপির ভাষ্যে এর অর্থ সরকার পরিবর্তন নয়, বরং জনচাপের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও জবাবদিহিমূলক করা। অনলাইন অংশগ্রহণ, সামাজিক প্রচারণা ও তরুণদের সংগঠিত করাকে তারা আন্দোলনের প্রধান শক্তি হিসেবে তুলে ধরছে। সাম্প্রতিক সময়ে পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন ফাঁস ও নিয়োগে বিলম্ব নিয়েও অবস্থান নিয়েছে সংগঠনটি এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তবে সমালোচনার জায়গাও রয়েছে, কারণ এখন পর্যন্ত সিজেপির বড় শক্তি সামাজিক মাধ্যম ভিত্তিক সমর্থন ও প্রতীকী রাজনৈতিক উপস্থিতি। পর্যবেক্ষকদের একাংশের মতে ভাইরাল জনসমর্থনকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব হিসেবে প্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের পাশাপাশি বাস্তবায়নযোগ্য নীতিগত রূপরেখাও দেখাতে হবে। অন্যদিকে সমর্থকদের দাবি, মূলধারার বাইরে থাকা তরুণদের জন্য এটি নতুন রাজনৈতিক প্রকাশভঙ্গি তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, সিজেপির বর্তমান অবস্থান রাষ্ট্র ব্যবস্থা বদলে ফেলার নয়, বরং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও তরুণ বান্ধব করার দাবি। তবে ডিজিটাল প্রতিবাদ বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ নেয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্যের মেকারফিল্ড উপনির্বাচনে বড় জয় পেয়েছেন লেবার পার্টির প্রার্থী ও গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় অ্যান্ডি বার্নহ্যাম মেকারফিল্ড আসনে 24,927 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি অভিবাসন বিরোধী দল রিফর্ম ইউকের প্রার্থী রবার্ট কেনিয়নকে 9,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের ফলে হাউস অব কমন্সে আসন নিশ্চিত করে জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করেছেন বার্নহ্যাম। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর নতুন চাপ তৈরি করতে পারে। লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো হলে বার্নহ্যামকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাচ্ছে। ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় পার্লামেন্ট সদস্যরা সাধারণ নির্বাচন ছাড়াই নতুন নেতা নির্বাচন করে প্রধানমন্ত্রী পরিবর্তনের সুযোগ রাখেন। জাপানের টোকিওতে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে তাকিনোগাওয়া দাইসান প্রাথমিক বিদ্যালয়ের 4 তলার সঙ্গীত কক্ষে আগুন লাগে। এ সময় স্কুলটিতে প্রায় 300 জন শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং পুরো স্কুল ভবন খালি করা হয়। তবে ধোঁয়ায় কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নাইজেরিয়ার রাজধানী নিয়ামেতে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের সশস্ত্র হামলায় 11 সেনা সদস্য অন্তত 35 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে নামাজের পরপরই বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে ওঠে বিমানবন্দর এলাকা। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সেনা সদস্য এবং 2 জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া 4 হামলাকারী আহত এবং 20 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিমানবন্দরটিতে
বেসামরিক উড়োজাহাজ চলাচলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে গ্রেনেড বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম বা JNIM। contre cette infrastructure stratégique de la capitale. Surprise recherchée par l'ennemi échoue lamentablement. Alerté par les premiers coups de... দেখছেন আন্তর্জাতিক সময়। 2026 ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স, ফাইনালে খেলবে আর্জেন্টিনা, এমন চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে ম্যাগাজিন প্রকাশ করেছে স্পোর্টস ইলাস্ট্রেটেড। তাদের মতে সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয় তুলেই ফাইনালে খেলবে আলবিসেলেস্তে। আর এই মেসিদের কাছে হেরেই কোয়ার্টার ফাইনালে বাদ পড়বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ফিফা বিশ্বকাপ কোন দল জিতবে এ যেন $1 বিলিয়ন প্রশ্ন। প্রতিটা আসর আসিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের প্রেডিকশন দিয়ে থাকেন, এবং শুধু তাই না, যারা বন্ধুবান্ধব নর্মাল যারা মানুষজন তারাও কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করেন এবং তারা প্রেডিকশন করেন যে কোন দলের হাতে উঠবে বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত শিরোপা। এবার আরও একটা বড় প্রতিষ্ঠান একটা প্রেডিকশন করেছে, আমার হাতে সেই ম্যাগাজিনটা রয়েছে, স্পোর্টস ইলাস্ট্রেটেড। 71 বছর পুরনো বিশ্বখ্যাত স্পোর্টস রিলেটেড একটি ম্যাগাজিন, যার প্রচ্ছদে আছে লিওনেল মেসির ছবি, যারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। স্পোর্টস ইলাস্ট্রেটেডের মতে শুরু করি প্রথমে কোয়ার্টার ফাইনাল থেকে। প্রথম ম্যাচ খেলবে মরক্কো এবং ফ্রান্স। গত বছর তারা খেলেছিল সেমিফাইনাল, এবার আসলে কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হবে। এরপর আছে স্পেন এবং বেলজিয়াম, বরাবরই ডার্ক হর্স হিসেবে পরিচিত থাকে বেলজিয়াম, এবারও আছে সেই বেলজিয়ামের নাম। এরপর তৃতীয় যে কোয়ার্টার ফাইনাল ব্রাজিল এবং ইংল্যান্ড 2002 ওয়ার্ল্ড কাপের পর আবারও তারা বড় মঞ্চে আবারও মুখোমুখি হবে। এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা এবং পর্তুগালের দেখা হতে পারে। প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হবেন রোনালদো মেসি, সেই ম্যাচে কিন্তু জয় পাবেন আর্জেন্টিনা। সো আমাদের 4 সেমিফাইনালিস্টকে এখানে রয়েছে। 4 সেমিফাইনালিস্টের মধ্যে স্পেন এবং ফ্রান্স, তার মানে মরক্কো এবং বেলজিয়ামের বিদায়, এবং এরপরে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ দীর্ঘদিন ধরে কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাই না। সো এবার সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা স্পোর্টস ইলাস্ট্রেটেড তাদের প্রেডিকশনে বলেছে। এবং একই সঙ্গে এবারও কিন্তু আর্জেন্টিনা জয় পাবে, ব্রাজিল কিন্তু তাদের মতে হেরে যাবে। সেক্ষেত্রে অন্যদিকে জয় পাচ্ছে ফ্রান্স স্পেনের বিপক্ষে, এবং এরপর ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে জিতে যাচ্ছে আর্জেন্টিনা, এবং ফাইনাল হবে ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে টানা দ্বিতীয়বারের মতো। ফ্রান্স দলটা কিন্তু এবারও দুর্দান্ত খেলছে। কিলিয়ান এমবাপ্পে, যিনি এরই মধ্যে ফ্রান্সের হয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোলের একটা রেকর্ড করেছেন, এবং সেই ট্রফিটা দেখতে পাচ্ছি। সেই ট্রফির পরে নিচে লেখা কি, 2026 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রান্স 3 আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো শিরোপা হাতে তুলবে বা ঘরে তুলবে অ্যাকর্ডিং টু স্পোর্টস ইলাস্ট্রেটেড। তবে এসব আসলে কিছুই বলা যায় না। গতবার আমরা দেখেছিলাম কাতারে অনেকে এরকম অনেক কিছু বলেছিল, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা প্রেডিকশন করেছিল, সেটাও কিন্তু সঠিক হয়নি। সো মাঠের পারফরমেন্সে কখন কি হয় এটা কিন্তু বলা খুব কঠিন। তবে সমর্থকরা নিশ্চয়ই চাইবেন প্রিয় দলের হাতেই যেন শিরোপা ওঠে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 মাস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, টেক্সাস, যুক্তরাষ্ট্র। স্কটল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল মরক্কো। ইসমাইল সাবিরের একমাত্র গোলে স্কটিশদের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে অ্যাটলাস লায়নরা। এদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত করে ফেলেছে দ্য ইয়াংস। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে 1-1 গোলের ড্র দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে মরক্কো। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার স্কটল্যান্ডকে হারিয়েছে গেল আসরের সেমিফাইনালিস্টরা। বোস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার মাত্র 71 সেকেন্ডের মধ্যেই লিড নেয় মরক্কো। দুর্দান্ত ফিনিশিংয়ে আফ্রিকার দলটাকে লিড এনে দেন আগের ম্যাচের গোল স্কোরার ইসমাইল সাইবারি। পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষকে চাপে রাখে মরক্কো। 59% সময় নিজেদের দখলে বল রেখে মোট 12টি শট নেয় তারা, যেখানে অন টার্গেট শট ছিল মাত্র 2টি। গোলের জন্য 3টি বিগ চান্স ক্রিয়েট করলেও তা গোলে কনভার্ট করতে পারেনি মরক্কো। সমতায় ফিরতে চেষ্টা চালায় স্কটিশরা, তবে প্রতিপক্ষের জালে একটিও অন টার্গেট শট রাখতে পারেনি অ্যান্ড্রু রবার্টসনের দল। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। 25 জুন ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।
অন্যদিকে জয় দিয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হোঁচট খেল অস্ট্রেলিয়া। দ্য ইয়ংসদের কাছে সাকারুজরা হেরেছে 2-0 গোলে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে যুক্তরাষ্ট্র। 11 মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড বালোগানের বাড়ানো ক্রস নিজেদের জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করেন ক্যামেরন বার্জেস। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। 43তম মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে যান সেরহেনিও দেস্তে। তার দূরপাল্লার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই সুযোগেই হেড করে বল জালে জড়ান ফ্রিম্যান। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিএআর এর পর্যালোচনার পর সেটি বৈধ বলে ঘোষণা করেন রেফারি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় অস্ট্রেলিয়া। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে স্বাগতিকদের। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের রক্ষণ ভাঙতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে বিশ্বকাপে পরপর 2টি ম্যাচ জয়ের কীর্তিও করেছে যুক্তরাষ্ট্র। 1930 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে পরপর 2 ম্যাচ জিতল মরিসিও পচেত্তিনোর দল। আহমেদ হৃদয়, সময় সংবাদ। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অদৃশ্য প্রতিপক্ষ ডালাসের তাপমাত্রা, এই জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে স্ক্যালোনি বাহিনী। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রিয়া আর্জেন্টিনার চেয়েও শক্তিশালী, সুতরাং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে লিওনেল মেসিরা। আর তাই উইনিং কম্বিনেশনে ভেঙে স্কোয়াডে আসতে পারে অন্তত 3টি পরিবর্তন। এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন ম্যাচটা সম্ভবত খেলতে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে তারা হারিয়েছে সহজভাবেই। অনেকেই হয়তো প্রত্যাশা করছেন অস্ট্রিয়াকেও আলবিসেলেস্তেরা হারাবে ঠিক একই ভঙ্গিতে, কিন্তু বিষয়টা মোটেও সেটা হচ্ছে না। কেননা র্যাঙ্কিংয়ে যেমন আলজেরিয়ার চেয়ে এগিয়ে অস্ট্রিয়া, তার চেয়েও এই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ টেক্সাসের আবহাওয়া। আমরা যেমনটা দেখেছি ক্যানসাসে স্থানীয় সময় রাত 8টায় আর্জেন্টিনা ম্যাচ খেলেছে, সেখানে সূর্যের তাপমাত্রা সব কিছুই কম ছিল। কিন্তু ক্যানসাসের ড্যালাসে আর্জেন্টিনাকে ম্যাচটা খেলতে হবে দুপুর 12টার সময়। ওয়েদার রিপোর্ট বলছে এখানকার স্থানীয় তাপমাত্রা হচ্ছে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যেই দিন আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে সেই দিন ওয়েদার রিপোর্ট বলছে তাপমাত্রা থাকবে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেটা মাথায় রেখে অবশ্য লিওনেল স্ক্যালোনি তার দলকে অনুশীলন করাচ্ছেন। এর মধ্যে একটি ছবি প্রকাশ পেয়েছে, যেই ছবিতে দেখা গেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের স্পেশাল একটা ভেস্ট পরে অনুশীলন করতে। যে ভেস্ট সাধারণত শরীরটাকে ঠান্ডা রাখে, দ্রুত হচ্ছে এনার্জি ফিরিয়ে দেয়। সেই ভেস্ট পরেই আর্জেন্টাইন ফুটবলাররা আগামী কয়েকদিন অনুশীলন করবেন এবং তারা ক্যানসাসে থাকলেও সেখান থেকে ডালাসে এসে অনুশীলন করে বা এই ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জও কিন্তু থাকতে হবে। তারপরেও হচ্ছে প্রত্যাশা থাকবে আর্জেন্টিনা এই ম্যাচে জিতে সবার আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট ফেজ নিশ্চিত করবে। এবং আমাদের কাছে আরো একটি তথ্য রয়েছে, আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তাদের উইনিং কম্বিনেশন যেটা, সেই উইনিং কম্বিনেশন ভাঙতে চলেছে। কারণ লিওনেল স্ক্যালোনির মন জয় করতে পারেননি লাউতারো মার্টিনেজ, তাই হচ্ছে ফরওয়ার্ড লাইনে পরিবর্তন আসছে। লাউতারো মার্টিনেজের পরিবর্তে এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন হুলিয়ান আলভারেজ, যেটা প্রায় মোটামুটি নিশ্চিত। একই সঙ্গে নিকো গঞ্জালেসের ইনক্লুশন হচ্ছে। পাশাপাশি আরো একটি গুঞ্জন শোনা যাচ্ছে, যেটা হচ্ছে গনসালো মন্তিয়ালের জায়গাটাও পরিবর্তন আসতে পারে। মোটা দাগে বলা যেতে পারে অন্তত 3 থেকে 4টি পরিবর্তন নিয়ে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে। একটাই লক্ষ্য, সবার আগে যে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট ফেজ নিশ্চিত করা। টেক্সাসের ডালাস থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করবে ইরান। তাদের চাওয়া ম্যাচের 2 দিন আগে আয়োজক দেশটিতে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করার নাকচ করেছে মার্কিনিরা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি মাথায় নিয়েই মার্কিন মুলুকে বিশ্বকাপ খেলছে ইরান। তাতে নানা ধরনের জটিলতার মুখেও পড়তে হচ্ছে। দেশটিতে প্রবেশ ও অবস্থান সংক্রান্ত বিধিনিষেধ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইরানের। মার্কিনীদের জুড়ে দেয়া নিয়ম অনুযায়ী ইরানের ম্যাচের আগের দিন দেশটিতে পা রেখে ম্যাচ শেষ হওয়ার পরপরই ফিরতে হবে বেস ক্যাম্প মেক্সিকোতে। তাতে দেশটির অভিযোগ বৈষম্যের শিকার হয়ে তাদের বিশ্রাম এবং অনুশীলনে ঘাটতি হচ্ছে। নিউজিল্যান্ড ম্যাচের আগে অন্তত 2 দিন আগে মার্কিন মুলুকে যাওয়ার দাবি তুলে দলটি, তবে তাতে অবশ্য কোনো লাভ হয়নি। এবার বেলজিয়াম ম্যাচের আগেও তাদের একই চাওয়া, তবে হোয়াইট হাউস 2বারই তাদের দাবি নাকচ করে দিয়েছে।
বাধ্য হয়ে ফিফার কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। খেলোয়াড়দের ম্যাচের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ও প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই আবেদন দেশটির। তাতে অবশ্য কোনো লাভ হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন, কারণ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অসহায় আত্মসমর্পণ করেছেন আগেই। জানিয়ে দিয়েছেন ফিফা নীতি নিয়ে তাদের কিছুই করার নেই, তাদের কাজ কেবল মাঠের খেলা সুন্দরভাবে পরিচালনা করা। মূলত ইরানের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে, দলটির বেস ক্যাম্পও হওয়ার কথা ছিল সেখানেই, তবে শেষ মুহূর্তে সেটা বদলে মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়। আগামী 21 জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে খেলতে নামবে দলটি। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগেও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হচ্ছে না ইরানের। আহমেদ হৃদয়, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের। 24 ঘন্টায় অন্তত 47 জন নিহত, আহত প্রায় 100। চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা। এবং চাপের মুখে সমঝোতায় পৌঁছেছে তেহরান। দাবি ট্রাম্পের নির্ধারিত 60 দিনের মধ্যে কোনো অর্থ না দেওয়ার হুঁশিয়ারি। হরমুজে জাহাজ চলাচলে ফি সাময়িক মওকুফের ঘোষণা তেহরানের। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।